ডানুক দিয়া মাটি দিয়ে লেপ দিয়া হরে তৈ কিছুদিন হরে এই বীজগুলা হিরেবার বার করে হিরেবার এই বীজগুলা রৌদ্র লাগাইয়া এই বীজগুলাই ঠান্ডা করিয়া এই বীজগুলা হিরে তৈলে পরে সময় আইলে এই বীজগুলা হিরে অনেক মানুষে বিতরণ করি। কৃষির পাশাপাশি সাফল্য এসেছে মৎস্য সম্পদ ও এই সম্পদের উপর মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায়। সকলকে নিয়ে আমরা মিটিং আলোচনা শুরু করলাম। শ্যামপুর মনসুর মিটিং করলাম, তারাও ঐক্যবদ্ধ হয়েছে আমার লগে আইয়া। আটপাড়া গতলা মৎস্যজীবী সমাজ সমিতি তারারও আমি এই জানামা সংগঠনে ঐক্যবদ্ধ করলাম। এই সোনাজুর রঞ্জিত বাবু এনাকা আমাদের মৎস্যজীবী সমিতি আছে অনেক গড়, প্রায় 106 কুড়ি গড়, তারারও জানামা সংগঠনে ঐক্যবদ্ধ করলাম। রামশিদ আমাদের জেলে আছে প্রায় 20-50 গড়, তারারও নিয়ে মিটিং করলাম। প্রায় 3 দিন গেলাম। 3 দিন গিয়ে তাদের মিটিং করিয়া তাদের বুঝাইছি যে আমাদের যদি ঐক্যবদ্ধ না হই আমাদের পেশা বিলীন হয়ে যেতেছে, মৎস্যজীবীরা সম্পূর্ণ তাদের হাতে নিয়ে যেতেছে। কিভাবে আমাদের হাতে ঘুরে আনতে পারি আমার ঐতিহ্যটা, এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের ব্যবসা, আমাদের যে পূর্বের যেগুলি আমাদের পেশা ছিল মা বাপ দাদা করিত, এইগুলো আমার বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন দেখা গেল এই ঐক্যবদ্ধ হওয়াতে এই বছরে দেখা গেল এই যে নদীটা, এটার এই 4 জলমাল আমাদের ঐক্যবদ্ধ হওয়াতে এই 4 জলমালটা আমাদের বাইরে আটপাড়া মৎস্যজীবী সমাজ সমিতি এই বছর পাইছে। এসব পরিবর্তন হয়নি অনায়াস, তবে হাজারো প্রতিকূলতা থামাতেও পারেনি এই অগ্রগতি। কৃষি নির্ভর কুটির শিল্পের বিকাশও এখন থেমে নেই। এসব সংগঠন কোনো রকম আর্থিক সহায়তা ছাড়াই তৃণমূল ও পেশাজীবী মানুষের অধিকার আদায়ে পরিচালনা করে যাচ্ছে বিভিন্ন আন্দোলন। জালভার একটা সংগঠন হয়েছে, এই সংগঠনে গেলাম, আমরা শুনি এনু কি তারা আলোচনা করে। তখন গিয়ে আলোচনার মধ্যে শুনলাম তারা একটা সংগঠন করলো এই গাং নদী নিয়ে আর কি, তারা অধিকার আদায়ের জন্য তারা সংগঠন করতেছে বেশি মানুষ লইয়া। তখন আমরা আয়া 2-4 জন মুরব্বী কয়েকজন ডাক দিয়া লইয়া বইলাম যে আমরা একটা বাঁশবেতের কাজ তো আগে থেকে করতাম, তখন আবার আমরা এই কাজটা শুরু দিই। জালভাড়া দেখেছি আর একটা সংগঠন করছে, সেই সংগঠনটা কি আমরা করা যায় আমরা বুঝি। তখন তারা অনুমতি দিছে কয়েকজনে, 27 জন লোকে, যে আমরাও করি। হেরা যদি করতে পারে আমরাও, হেরাও মেয়ে, আমরাও তো মেয়ে, আমরা ওইটা করি। তখন আমরা এই কাজ শুরু দিছি। আচ্ছা, সবাই মিললে কিন্তু আমরা বইয়া হরে আমরা একটা নিছি যে আমরা এই সংগঠনটা যে করলাম তার নাম কি তো হইল। তখন তারা বিয়ে করতেছে কি নামটা রাখা যায়, আমরা বাঁশবেতের কাজ করি, আমরা বাঁশবেতের নামই রাখি। তখন আমরা নাম তুললাম এটা হাবাদা মানে হাত বাঁশ দা দেওয়ার পরে অন্যরা কইতাছে কই এরা যে কাজটা করে আমরা যাই শিখবাম। তখন মতে আরও কয়েকজন আমরা কাছে শিখছে, শিকার করে হেরাও সদস্য হইতে চাইতেছে যে আমরাও সদস্য হইম তোমরা সাথে। তখন এরারেও লইছি, এমতে 10-12 জন লোক হইল। 10-12 জন লোক হওয়ার পরে আরও মানুষের মতে আয়া এই কাজ শিখতে গিয়া 38 জন লাগা তুলছে এই শিখাতি। তখন বাইরে বেড়াইতে যাইলেও এই কাজটা শিক্ষা দেওয়া লাগে। আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম, তখন হেরা কইতাছে তোমরা বলি এই কাজ করো, কীভাবে করো আমরা একটু দেখবাম, আমরা একটু শিখাইতে যাও। আমি 8 দিন তাকিয়া 8 জন লোকের কাজ শিখাইতে হয়েছি। নেত্রকোনায় কৃষকের হাতে কৃষির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এইসব সাফল্যের চিত্রের বড় অংশ জুড়েই রয়েছে স্থানীয় তুষাইপাড়ের কৃষক সংগঠন। তাদের পরিচালিত বীজ ব্যাংক আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত, যা থেকে উৎসাহ পেয়ে তৈরি হয়েছে বীজ সংরক্ষণে এমন বেশ কিছু বীজ ব্যাংক বা এ ধরনের ভাণ্ডার তৈরির প্রচেষ্টা। তারা বীজ সংরক্ষণ করে, বিভিন্ন মৌসুমে বিভিন্ন বীজ চাষ করে এবং সেখান থেকে তাদের যেটা হচ্ছে তাদের ক্ষমতায়নটা তৈরি হয়ে তারা এই সমস্ত সবজি এবং বীজ বাজারে বিক্রি করতে পারে এবং তাদের পছন্দ অনুযায়ী কোনো কেনাকাটা বা সন্তানদের পড়ালেখার খরচ, পাশাপাশি পরিবারের অন্যান্য আয় রোজগারের ব্যবস্থাও তারা করতে পারে। একে অন্যকে সহযোগিতা আর উপকরণ ও জ্ঞান বিনিময়ের ভিত্তিতে কৃষক নিয়ন্ত্রিত কৃষির সাফল্য, তার চর্চা কৃষককে ক্রমশ বের করে এনেছে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে। তাদের উপলব্ধি
ঋণের ওপর আর নির্ভরশীলতা নয়, বরং সমস্যা ও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা ঋণের চেয়ে লাখ গুণ বেশি কার্যকর। আমি মূলত এই এলাকায় প্রায় 11 বছর যাবৎ কাজ করি। প্রথম দিকে আমি যে সময় ক্রেডিট প্রোগ্রামে কাজ করি সেই সময় আসলে আমি ওই যারা অভাবী বা আসলে প্রাকৃতিক সম্পদ ব্যবহারকারী একদমই তৃণমূল পর্যায়ের লোক, কিন্তু আমার শত ইচ্ছা থাকলেও আমি তাদেরকে কোনো উপকার করতে পারিনি। আসলে ওই ক্রেডিট প্রোগ্রামগুলোতে এমন হয় যে করে দেওয়া হয় যে তোমাকে এই প্রকল্প দেওয়া হলো, তুমি এই প্রকল্পটা তুমি বাস্তবায়ন করো। ওদের একটা নির্ধারিত শিডিউল থাকে যে আসলে একজনের উন্নয়ন হলো বা না হলো সেটা দেখার বিষয় না, যে বিষয়টা সেটা হচ্ছে যে ওদের যে উদ্দেশ্যটা সেটা হাসিল হওয়া। আসলে আমার কাছে খুবই খারাপ লাগতো যে একজন লোককে আসলে আমরা মুখে বলতেছি উন্নয়ন করব, ক্রেডিটের মাধ্যমে আসলে উন্নয়ন হইতেছে না। পরে আমার অবস্থান ছিল অভয় ভাষা বার্ষিকের আসলে আমি দেখতে পাই, সাইনবোর্ড দেখতে পাই, সেখানে বসি, এখানে বার্ষিকের যারা কর্মকর্তা ছিলেন তাদের সাথে কথা বলতে থাকি। কথা বলার এক পর্যায়ে আসলে আমি বুঝতে পারি যে বার্ষিকে যে কাজগুলো করতেছে মূলত এই কাজগুলাই এলাকার আসলে তৃণমূল পর্যায়ের যারা প্রাকৃতিক সম্পদ ব্যবহারকারী এবং লোকায়ত জ্ঞানকে আসলে কাজে লাগায়, এটাই আসলে প্রযোজ্য। কৃষাণীর বীজ সংরক্ষণ যেমন বাজারের বীজের প্রতি নির্ভরশীলতা কমিয়ে কৃষকের অধিকার পুনঃপ্রতিষ্ঠার নজির তৈরি করেছে, তেমনি কৃষক নিয়ন্ত্রিত কৃষি ব্যবস্থার শক্তিশালী ভিত নারীকে ঋণের বেড়াজাল থেকে মুক্ত করার প্রক্রিয়াতেও হয়েছে সফল। কৃষি থেকে উদ্বাস্তু আর কৃষক থেকে দিনমজুরে পরিণত হওয়ার এই প্রক্রিয়া কেবল কৃষি নির্ভর গ্রামীণ জীবিকার ধ্বংস নয়, ঘনিয়ে তোলে কৃষির লোকায়ত জ্ঞান আর প্রাণ সম্পদের স্থানীয় বৈচিত্র্যের বিপর্যয়। স্রোতের বিপরীতে পুনরুত্থানের অগণিত সাফল্যে যুক্ত হয়েছে কৃষির পাশাপাশি কৃষি প্রতিবেশের সুরক্ষায় এদের অবদান। সংগ্রামের পর থেকে আমি গাছ গোড়ায় এবে চলছি, ওরা গাছ ভাঙে জানে গা, ওরা টানা বাসিক থেকে টানা গাছ আমার এইবার করে দিছুন, তিন দুছুন কাজ সম্পূর্ণ বড় হুন্ডি পাড়া আগমন শস্য দিছুন, যাই দিদা লাগাইয়া বাজাইয়া আমি টিন কিনছি, এই চায়া লাউ বানাইছি, কাপড় কিনছি, তাল কিনছি, ছাতি কিনছি। সমস্যার উপযুক্ত সমাধানে এদের উদ্যোগ, যেমন শ্যামনগরে পানীয় জলের সমস্যা মেটাতে করা হয় মিঠা পানির জমিদার পুকুর পুনর্খনন। আমার তো কাগজপত্র এইরকম ছিল, বাংলায় 2 সালে আমার ঠাকুর দ্বারা এই পুকুরটা কাটে না, বাংলায় 3 সালে বাড়িটা কাটে না, এই জমিদার এই পুকুরটা খাস করে নেয়, তখন তো জমিদারই আমার পুকুরটা, তখন এই জমিদার আবার নিয়ে নেয় পুকুরটা। এই তারপর 2 সাল থেকে এই বাংলায় এই 14 এসে আবার এই পুকুরটা খনন হয়। 1302 সালে এই পুকুর খনন করা হয়, কিন্তু সেখান থেকে আমরা এই পানি খাইয়ে আসতেছি। খাওয়ার পরে পরপর ওই পুকুর চড়াফুড়ি যায়, চড়াফুড়ি যাওয়ার পরে দেখি আমাদের যে আর পূর্বপুরুষ বাঁচে না, তাই আমরা আবার বার্ষিক আমাদের কাছে যখন মিটিং করতে আসে তখন আমরা একটা প্রস্তাব জানাই যে আমাদের পানীয় জলের খুব কষ্ট, যদি আপনারা একটু চোখে দেখিয়ে আমাদের একটু উপকার করতেন তাহলে আমরা বোধহয় পুরোপুরি বাঁচতে পারতাম। কিন্তু সে চেষ্টা করার পরে পথ দেখিয়ে দিল, দেওয়ার পরে টিউনো সাহেব আসলেন বা চেয়ারম্যান আসলেন ইউনিয়ন কাউন্সিলে, এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেছিলেন। এই যে তারা দেখিয়ে শুনে ওনারা 5 টন চাল বাজেট করে। নজির সৃষ্টি হয়েছে সিলেটেও। এখানে একেবারে প্রান্তিক অবস্থানে থাকা পাত্র সম্প্রদায় তাদের কল্যাণ পরিষদের মধ্যে দিয়ে আজ সত্যিকার অর্থেই নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সফল। সব মহিলা একত্রভাবে বসে আমাদেরকে আমরা যে বললাম যে আমরা তখন সংগঠন করতে হইব, সংগঠন না করলে আমরা কিছু আর বুঝতাম না, আমরা শুধু ঘরের ভিতরে থাকতে হইব না, আমরা তো উন্নয়নের কাজ করতে হইব। আমরা যেহেতু নারী, আমাদের নারীরা এখন সব বসে থাকলে আমরা আগের মতোই থাকবো। পরিবর্তন করতে গেলে আমাদের একতা হতে হইব। তো আমরা সব মহিলা গ্রামে বসে আমরা
মুঠি চাউল মানে 1 ডিবি করে মুঠি চাউল তুলিয়া আমরা এই সংগঠনটা করছি। এই সংগঠন অনেক দিন থেকে আছে, কিন্তু থাকলেও আমরা ধারাবাহিকভাবে মানে কিছু লেখালেখি বা রেজলিউশন লেখা কীভাবে হয় আমরা এগুলো জানতাম না। তো 5 কপি আমাদেরকে আসা তারা দেখে তারা আমাদের পরামর্শ দিল কীভাবে লিখতে হয়, কীভাবে রেজলিউশন লিখতে হয়, কীভাবে মুঠি চাউলের হিসাব রাখতে হয়, এগুলো শিখাইয়া এই পর্যন্ত আমরা অনেক হয়েছি আর কি। এই যে আমরা অবহেলিত নারীগণ, এইটা শুধু আমার গ্রামে নাই, আমার 40 জন নাই, আর অনেক 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 আছে না আমাদের যত পাত্র নারীগণ এইগুলাতে আমরা সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাইতে পারে, আমাদের অভাবটা কিভাবে দূর করতে পারে, এই চিন্তায় আমরা আছে। যেমন কিভাবে আমরা উন্নয়নমূলক কাজ করতে হবে, কি কাজ করলে আমাদের উন্নয়ন হবে, এগুলো আমাদের চিন্তা আছে। এভাবেই একটি সম্প্রদায়ের স্বয়ং সম্পূর্ণতার সাফল্য উৎসাহ জুগিয়েছে আরও সব সৃষ্টিশীল উদ্যোগে। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ আসলে ছোট্ট একটি সংগঠন, খুবই ছোট একটা সংগঠন ছিল। আমরা মূলত প্রথমে এই সংগঠনটা কিছু পাত্র সম্প্রদায়ের চিন্তাশীল মানুষদের নিয়ে গঠন করি, সেটা গ্রামভিত্তিক। এই যে এখানে আমরা যে কার্যালয়ে বসে আসি সেই গ্রামভিত্তিক ছিল। পরবর্তীতে আমরা চিন্তা করি আসলে সেটাকে গ্রামভিত্তিক না রেখে ইউনিয়ন ভিত্তিক করি। এক পর্যায়ে আমরা আসলে সেই চিন্তা থেকে উপজেলা সারা এই সিলেট সদর উপজেলায় যত পাত্র গ্রাম আছে সব গ্রামেই আমরা কাজ করতে শুরু করি। আমাদের কাজটা এভাবেই ছিল যে আসলে সেলফ গ্রুপ গঠনের মধ্য দিয়ে সবাইকে মোটিভেশন করা। আমরা ইতিমধ্যে 16টি পরিবারকে কৃষি বাড়ি হিসেবে নির্বাচিত করেছি, যে বাড়িগুলিতে প্রচুর পরিমাণে বীজ থাকবে, প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করবে তারা, এবং তারা বিক্রি করবে, এবং বীজগুলো তারা এখান থেকে বীজ বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। বদলে গেছে এদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিও। একজন কৃষিবিদ হিসেবে আমি মনে করি যে প্রত্যেকটা কৃষকের নিজস্ব জ্ঞান রয়েছে, কারণ কৃষিকাজের সঙ্গে সে বহু পূর্ব থেকেই সম্পৃক্ত। এই জ্ঞানের জায়গাটাকে যদি আমরা স্বীকৃতি দিতে পারি এবং কৃষকের লোকায়ত জ্ঞান বা ইন্ডিজিনাস নলেজকে আমাদের উন্নয়ন ধারায় সম্পৃক্ত করতে পারি, তার জ্ঞানের স্বীকৃতির মধ্য দিয়ে, তার চর্চার স্বীকৃতির মধ্য দিয়ে, তাহলে আমাদের কৃষিটা অনেক দূর এগিয়ে যাবে বলে আমার মনে হয়। এই মানুষগুলো যারা কৃষক নিয়ন্ত্রিত পরিবেশ বান্ধব ব্যবস্থা অনুসরণ করছেন, তারা তাদের দুর্দশা পেরিয়ে অধিকার প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবে অনুদিত করেছেন এই সব সাফল্যের ঘটনায়। মানে সাধারণ মানুষের যে তার অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করেছে সেটাকে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা, আর এই কাজগুলো করার জন্য আমাদের কিন্তু সহযোগিতা করেছে জার্মানির একটি সংস্থা, সেটা হচ্ছে মিজারিও। এবং যেটা আমরা প্রথম থেকে যেভাবে কাজ করেছি, মিজারিও আমাদের সবসময় সহযোগিতা করেছে। এখানে কিন্তু তার ভূমিকা দাতা সংস্থার থেকে একটা সহযোগী হিসাবে বেশি ছিল। সে দাতা সংস্থা যেরকম অনেক কিছু বেঁধে দেয় যে এইভাবে এভাবে করতে হবে, সেরকম কিন্তু আমাদের ছিল না। এবং যেটা আমরা বিভিন্ন সময় যেই আগের কাজগুলো করছিলাম, পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষ যখন বলেছে যে আমরা কিছু কাজ করে দেখি, কিছু হয়তো আমরা একটা গবেষণা বলছি, কিন্তু আসলে তারা তো ওইভাবে বলেননি গবেষণা, তারা জাস্ট করে দেখতে চেয়েছেন যে আমাদের যে ধানগুলো হারিয়ে গেছে বা কোন জাতটা এখন আমাদের এই যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে ভালোভাবে খাপ খাওয়াবে, সেই যেগুলো আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। এবং সেটা কৃষকরা নিজেদের উদ্যোগেই করেছে এবং সেখানে হয়তো বার্ষিক কিছু সহযোগিতামূলক ভূমিকা রেখেছে। তা আমরা ওই জায়গাগুলোকে মাথায় রেখে কাজ করতে চাই এবং আমাদের যেই দাতা সংস্থা মিজারিও আছে এবং অন্যান্য সংস্থাও কাজ করছি আমরা একসাথে। আমার যেটা ধারণা, ওই যে কোনো কিছু ইম্পোজ না করে, পরিবেশ পরিস্থিতি সংস্কৃতি বিবেচনা করে যে সহযোগিতামূলক ভূমিকা যদি দাতা সংস্থা রাখতে পারে, অবশ্যই আমাদের কাজটা আরও ত্বরান্বিত হবে। বাংলাদেশের সিংহভাগ কৃষি প্রতিবেশে এখনও বহুজাতিক পরামর্শপত্র, বাজার নিয়ন্ত্রিত কৃষি উপকরণ আর রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাবে ঋণের বেড়াজাল আর প্রভাবশালীদের কায়েমি স্বার্থের মুখে নত, বিপর্যস্ত ও সহায়হীন রয়েছেন দিশেহারা অগণিত কৃষক। তাদের কাছে
অধিকার নিয়ে দাঁড়ানো কৃষকেরা পৌঁছে দিতে চান এমনই এক আত্মবিশ্বাস। 1997 সালে কাজ শুরুর পর থেকেই বার্ষিক দেশের কৃষক, জেলে, তাঁতি, মাঝি, চুনারি, কামার, মৌয়াল, বাওয়ালি, আদিবাসী, কবিরাজ, জুমিয়ার প্রজন্মান্তরে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতার প্রতি আস্থা রাখে। 9 দলের আমাদের 9 দলের 9টা নৌকা দিছে। পরে আজ দীর্ঘ 2 বছর আমরা মধু কাটি। মধু কাটার পরে আমরা সব জায়গায় বাজার যাচাই করি, আমরা মধুটা বিক্রি করতে পারি। আমি মানে আগে দীর্ঘদিন মানে জঙ্গলে চুরি করতাম, কাঠ চুরি করতাম বেশিরভাগ। তো এই কাঠ চুরি করতাম মানে আমার মোটানালি 10-12টা নৌকা আমার অভিষেক নিয়ে গেছে, 2টো বনো মাওলা খাইছি। তারপরেও মানে বার্ষিক ঝানতে আমার ধরা দিয়েছে, শিখিনতে আমি ওই চুরি কাজ মানে আমি খুব সুস্থ আছি, আমি চুরি কাজ বাদ দিয়ে মানে এখন আমি এই পথে নামিছি। তা আমাদের এতে আমরা এই 9টা দলেরতে আমরা আরও 9টা দল মানে করবো বলে মানে আর 9টা দলের সহযোগিতা করবো বলে আমরা আরও চেষ্টায় আছি। একটি জনগোষ্ঠীর জ্ঞান, দক্ষতা ও আবিষ্কার অন্য একটি জনগোষ্ঠীর উপকারে লাগাতে প্রয়োজনীয় যোগাযোগ, প্রশিক্ষণ ও প্রচারণা কাজে বার্ষিক সদা তৎপর। পরিবেশ আর কৃষির নানা প্রতিকূলতার মুখে যারা অসহায় ছিলেন, এসব উদ্যোগের মধ্যে দিয়ে তারা নিজেরাই আজ প্রমাণ করেছেন পার্থক্যটি। তাদের জীবন, জীবিকা আর বাংলাদেশের কৃষি প্রতিবেশ রক্ষায় প্রয়োজন সব ক্ষতস্থানেই ক্রমশ সেরে ওঠার এই অভ্যাস তৈরি হওয়া। সত্য চোখের সামনে, ভবিষ্যতের দুর্যোগ এড়ানোর পথ তৈরি করে চলেছেন বদলে যাওয়া এই স্বনির্ভর কৃষিজীবী ও গ্রামীণ কৃষি নির্ভর শ্রমজীবী মানুষেরা। চোখ খুলে সেই পথ চলার বিকল্প আছে কি?